কি অবস্থা দেখছেন? না, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা অস্বাভাবিক অবস্থা চলছে বলে আমরা মনে করি। কারণ আপনি দেখেন যে বিশেষ করে গত 5ই আগস্ট শেখ হাসিনা আহ, পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা প্রবেশ করব এবং একটা কাঙ্ক্ষিত সংস্কার শেষ করে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা যাব। কিন্তু যে ভাবে সংস্কারের গতিটা হওয়া উচিত ছিল, আমরা দেখেছি 10 মাস ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি, কিন্তু সেই ধরনের গতি কিন্তু আমরা সংস্কার বলেন, বিচার বলেন এবং নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বরং আপনি যে কথাটি বলেছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ, আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে, এটা মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক দিক এবং একটা বাংলাদেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয়। কারণ আপনি সাম্প্রতিক লক্ষ্য করেছিলেন যে রাজনৈতিক দলগুলির মধ্যে একটু বিভাজন এবং একটা আহ অসহিষ্ণু কিছু আচরণ পরিলক্ষিত হয়েছিল নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনাদের বিচার নিয়ে। কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকের পর সেই গুমোট আবহাওয়াটা অনেকটা কেটে গেছে এবং বাংলাদেশের মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। এবং এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি এবং নির্বাচনের যদি একটা সুনির্দিষ্ট আমরা তারিখ পেতাম বা সময় পেতাম, তাহলে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে আরো স্বস্তি বিরাজ করবে। শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বললাম যে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন ইন্টিরিয়াম গভর্নমেন্ট পেলাম। এতগুলো লোক আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। প্রশ্নটা হলো যে জাতিসংঘ থেকে 2000 লোকের একটা লিস্ট দেওয়া হলো যারা এই আন্দোলনে 36শে জুলাইয়ের আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো কেন আমরা সেই লিস্টটা কমপ্লিট করতে পারলাম না? না, এই ব্যর্থতা তো এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আছে, এটা তো অস্বীকার করার কারণ সুযোগ নেই। কারণ আমার মনে হয় ডক্টর ইউনূস একটা আইকনিক লোক, তাকে কেন্দ্র করে আপনি একটা রাষ্ট্র চলতে পারেন। কারণ আপনি দেখবেন উনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন, তারা অভিজ্ঞতার ক্ষেত্রে বলেন, সাহসের ক্ষেত্রে বলেন, অথবা এই ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে বলে আমরা মনে করি। আপনি এই যে প্রায় 20 জন 21 জন উপদেষ্টা, আমি তো আপনাকে প্রশ্ন করি, আপনি কজনের নাম বলতে পারবেন? না, আমি অর্থাৎ যে আসলে ব্যাপারটা ধরনের চিনি না। চেনেন না, তো একই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। আজকে বাংলাদেশে কিছু কিছু মিনিস্ট্রি আছে যেগুলিকে দৃশ্যমান হতে হয়, যেমন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ আপনি দেখবেন এদের অনেকের স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে কি আছে আমরা কিন্তু জানি না। অথচ আপনি যে কথাটা আপনার উপস্থাপনার প্রারম্ভিকেই বলছেন যে এখন একটা ডেঙ্গু অথবা করোনার একটা প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় কি সে ধরনের কোন উদ্যোগ আপনি লক্ষ্য করবেন? কারণ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মনে হয় এই ধরনের দায়িত্ব উনি অতীতে যেমন পালন করেন এবং তার কোনো অভিজ্ঞতাও নাই, এবং তার যে এটা একটা দায়িত্ব এটা উনি মনে করে কিনা আমি জানি না। যার জন্য আপনি দেখবেন তাদের মূল দায়িত্ব হলো আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কি কি করা উচিত সেই কাজটি করা। কিন্তু সেগুলি বাদ দিয়ে তারা দেখবেন যে এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করছে যেগুলি বাংলাদেশের জন্য, এখন বাংলাদেশের মানুষের এই যে আন্দোলনটা হয়েছে আপনি জানেন, আন্দোলনের মূল বিষয়টা ছিল কর্মসংস্থান অর্থাৎ বৈষম্য। ছাত্ররা চাকরি পাচ্ছে না, এর জন্য তারা এই আন্দোলনটা শুরু করেছিল। অথচ 10 মাসে আপনাকে আমি এখানে ডাটা দিয়ে আমি দেখিয়ে দিতে পারি যে এই 10 মাসে কর্মসংস্থান তো আমরা সৃষ্টি করতেই পারি নাই। দারিদ্র হার আপনি দেখেন 2024-এ ছিল 20%, এখন সেখান থেকে প্রায় 25%-এ নেমে এসেছে এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে আগামী নির্বাচন পর্যন্ত এটা প্রায় 26%-এ চলে যাবে। তো সুতরাং যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করছিলাম সেই দিকে কিন্তু আমরা যেতে পারছি না, বরং নানা ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। এবং এই ব্যর্থতা আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাদের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে। আমি গত পরশুদিন আমি দেখছিলাম একটা প্রতিবেদন যে আপনি জানেন 2000 এই যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অন্যতম একটি খাত হলো আমাদের পোশাক শিল্প। পোশাক শিল্প আমাদের প্রায় জাতীয় ইনকামের 100 টাকা যদি আমরা ইনকাম করি, সেখানে প্রায় 84% টাকা আমরা কিন্তু পোশাক শিল্প থেকে পাই। অথচ গত এই 10 মাসে প্রায় আমাদের 59টি বড় বড় গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে।
এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে 2025-এর শেষ নাগাদ এই সংখ্যা প্রায় 117-তে গিয়ে দাঁড়াবে। এখন হয়তো বলতে পারেন যে কেন এটা হচ্ছে, এটা কেন হচ্ছে? একদিকে এই পোশাক শিল্প উৎপাদন করার জন্য যে ধরনের ব্যাংক থেকে প্রণোদনা দরকার অথবা ঋণ দরকার, সেটা কিন্তু ব্যাংকগুলি দিতে পারছে না, কারণ ব্যাপক তারল্য সংকট। অন্যদিকে বায়ারদের মধ্যে আস্থা নাই, কারণ বাংলাদেশে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা অর্ডার দিয়েছে, অর্ডারটা আপনি রিটার্ন পাবে কিনা সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি আছে। তৃতীয় যে জিনিসটা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে তারা বাংলাদেশে ইনভেস্ট করবেন, একটা নির্বাচিত সরকার দরকার। সুতরাং আগামী দিনে আপনি আমাদের অর্থনীতি বলেন, আমাদের সমাজনীতি বলেন, আমাদের সামাজিক অস্থিরতা এবং মানুষের মধ্যে যে একটা অস্বস্তি, এইটা কি পর্যায়ে ধারণ মানে যেতে পারে, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। যার কারণে আমরা দেখবেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি এই অবস্থা উত্তরণের জন্য দ্রুত একটি নির্বাচন দরকার। কারণ জনগণকে বুঝাতে হবে যে জনগণের যে ম্যান্ডেটের মাধ্যমে যে দলটি রাষ্ট্র পরিচালনা করবে সেটা তাদের একটা অংশীদারত্ব আছে, তারা এর একটা পার্ট। কিন্তু এখন এই ডক্টর ইউনূসের সরকারকে তারা কিন্তু তাদের পার্ট মনে করছে না। যার কারণে দেখবেন এই 10 মাসে কিন্তু নানা ক্ষেত্র থেকে আন্দোলনের ব্যাপক একটা চাপ কিন্তু এই সরকার মোকাবেলা করতে হচ্ছে, কারণ সবাই মনে করছে এটা আমার সরকার না, এটাকে আমি প্রেশার দিলেই আমি মানে আমার অধিকারটা আমি প্রতিষ্ঠা করতে পারবো। তো সুতরাং আমরা মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আছে, যে দ্রুত নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে আপনি একটা কথা বললেন আমাকে যে আমি কয়জন উপদেষ্টাকে চিনি, আমার কাছে মনে হচ্ছে বিগত পতিত সরকারের সময় যে কতজন মিনিস্টার ছিল, প্রতিমন্ত্রী ছিল, উপমন্ত্রী ছিল, আমার মনে হয় তখনকার যারা আওয়ামী লীগ করতো তারাও জানে। ব্যাপারটা অনেকটাই তাই। তো এখন সেই পতিত সরকার আর এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি একই রকম হয়ে যায় তাহলে তো আসলে আমরা কি আশা করতে পারি? আমাদের আসলে আশা করার জায়গাটাই বা কোথায়? না, এখানে তো সংকট তৈরি হচ্ছে, এটা তো আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বিগত সরকারও মানে এই ক্যাবিনেট বলেন অথবা মন্ত্রীদের উপর তারা নির্ভরশীল ছিল না। তারা ওই কিসেন ক্যাবিনেট আমরা বলি অথবা নির্দিষ্ট কিছু লোকের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারটা পরিচালিত হয়েছে বলেই আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর দল, আপনি অস্বীকার করার তো সুযোগ নাই, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের একটা জনভিত্তি আছে, সেই দলটাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কারণ এই অব্যবস্থাপনা এবং একটা সুপরিকল্পনার অভাবে আজকে দেখেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার একই অবস্থা বিরাজ করছে। তাদের মধ্যে খুব একটা সামঞ্জস্যপূর্ণ আছে আমরা বলে মনে করি না। এই দেখেন, আপনি যদি এক্সাম্পল হিসাবে আমরা বলি যে সিটি কর্পোরেশন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন, সেখানে একটা মেয়রের শপথ নেওয়া নিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, অথচ সরকার কিন্তু সেখানে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পেরেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আপনি একই আদেশে যদি চট্টগ্রামের মেয়রকে এখানে এখানে আমি একটু কথা বলতে চাই, এই বিষয়টা আমি তুলতে চেয়েছিলাম আরো পরে, কিন্তু আপনি যেহেতু তুললেন প্রসঙ্গটা, তো সেটা নিয়ে আমার একটু কথা বলার ছিল। সেটা হলো আমাদের সবচেয়ে বড় আদালত তো সুপ্রিম কোর্ট, তার ভিতরে অ্যাপিলেট জি ডিভিশন। সেখান থেকে ইয়া যেহেতু ইশরাক হোসেনকে দিয়ে দেওয়া হয়েছে নমিনেশন, যে সে মানে কি বলে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে পারবে, ওটা দেওয়ার পরে একদল বলতেছে যে এটার সময়টা শেষ হয়ে গেছে, যে 5 বছর একজন মেয়র হিসেবে থাকেন তার সময় শেষ হয়ে গেছে। তো যদি তার সময় শেষ হয়ে যায় তাহলে এটা কি সুপ্রিম কোর্ট জিনিসটা দেখেনি? নাম্বার ওয়ান। যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না, এই 5 বছর যে এখানে তো মাঝখানে গ্যাপ ছিল সেটাকে কাউন্ট করে এটা মানে কাভার করতে হবে, সেই হিসাবে তারা দিয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে তো ইশরাক হোসেন শপথ পড়তেই পারে। তাহলে এখন এই শপথ পড়ার ব্যাপারে মানে আসলে সমস্যাটা কোথায়? তাহলে কি কোর্টকে আমরা না অবমূল্যায়ন করছি? না, এখানে তো বোঝাই যাচ্ছে যে কোর্টকে অবমাননা করা হয়েছে, এই ব্যাপারে তো কোনো নিশ্চিত ভাবে আমরা বলতে পারি। কারণ এখানে আপনি একটা জিনিস দেখেন, যদি সরকার মনে করতেন অথবা নির্বাচন কমিশন মনে করতেন যে আদেশটির সাথে তারা একমত না, তাহলে তারা কিন্তু আপিল করতে পারতেন, তারা চেম্বার আদালতে যেতে পারতেন, এবং কি সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে যেতে পারতেন। কিন্তু এই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করি নাই। আর অন্যদিকে আপনি যে কথাটি বলছেন যে এই এই নির্বাচনটা যদি তারা মনে করতো যে মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার মতো কিন্তু একটা সুযোগ ছিল, যে ইশরাক হোসেনকে শপথ করিয়ে বলতেন যে মেয়াদ শেষ, আপনাকে আপনার যে প্রাপ্য মেয়র হিসাবে সেই মেয়রের উপাধিটা আপনাকে দেওয়া হলো, আপনার মেয়াদ শেষ হয়ে গেছে। এটাও কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট তারা করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা আগান নাই। বরং তারা আদালতকে অবমাননা করেছে। আমি জানি না সুপ্রিম কোর্ট কেন সইমোটা কোনো আদেশ এখানে দেয় নাই,
এইটা হয়তো ভবিষ্যৎ বলবে, এটা সুপ্রিম কোর্টের কোন এখতিয়ারে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এটা তো আইনের ব্যাপার, যার জন্য আমি এটা সম্পূর্ণ এই ব্যাপারে কথা বলতে চাই। আচ্ছা, গেল এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ধরেন সাধারণ মানুষ তো আসলে আইন আদালত এত কিছু বোঝে না। বিএনপির প্রতি মানুষের একটা জনসমর্থন আছে, এটা সবাই জানে। কিন্তু এই যে প্রতিদিন এই মানে সিটি কর্পোরেশনকে নিয়ে যে জায়গাটাকে বদ্ধ রেখে কার্যক্রমকে ব্যাহত করছে, এটা আপনাদের দলীয় দৃষ্টিকোণ থেকে দলের জন্য ক্ষতি হচ্ছে না? না, আমরা কিন্তু চাই, আমরা বিএনপি, আপনি যে কথাটি বলছেন, একটা জনবান্ধব একটি রাজনৈতিক সংগঠন, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। আপনি ইতিমধ্যে দেখেন যে এখানে কিন্তু আসলে দায়টা আপনি কাকে দেবেন? যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের তো দায়িত্ব ছিল এই ব্যাপারটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? এমনকি তারা আলোচনা পর্যন্ত কিন্তু ইশাক হোসেনের সাথে এখনো পর্যন্ত করেন নাই। সুতরাং এখানে আপনি দায়টা কাকে দেবেন? আপনাকে তো মূল দায়টা সরকারের নিতে হবে। তারপর এখানে তো দল না, এখানে দেখেন ব্যক্তি ইশতিয়াক হোসেনকে কিন্তু আদালত ঘোষণা দিয়েছে যে উনি মেয়র হিসাবে দায়িত্ব পেতে বা দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং ব্যক্তি ইশতিয়াক হোসেনের তো একটি ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, ব্যক্তিগত একটা ভূমিকা থাকতে পারে। এখন সিটি কর্পোরেশনে যেটা হচ্ছে সেটা হলো তার ব্যক্তিগত, তার সমর্থক, তারা যারা সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, তাদের একটি কর্মসূচি। সুতরাং এখানে বিএনপি কে দায় দিয়ে তো এখানে কোনো দায় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। তাহলে একই জিনিস ঢাকা উত্তরে যখন ইলেকশন হলো তখন ঢাকার দক্ষিণেও হলো। দক্ষিণ নিয়ে এত কিছু হলো কিন্তু উত্তর নিয়ে কেন হলো না? উত্তরে তো তাবি দাওয়াল এখানে একটা ইয়ে করতে পারতো, তাবি দাওয়ালকেও তো তারা ঘোষণা করতে পারতো, এটা করলো না কেন? না, তাবিদ দাওয়াল তো আদালতে যায়নি। তাদের মানে ইশিয়া হোসেন যেভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত রায়ের দিকে মামলাটাকে নিয়ে গেছে, আমার জানা মতে তাবিদ দাওয়াল কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করেনি। না, আমার কোশ্চেনটা ছিল এই জায়গায় যে ধরেন ইশরাক হোসেন, তার পরিচয় যতটা না পরিচিত তার চেয়ে বেশি প্রয়াত তার বাবা সাদেক হোসেন খোকার নামে সে বেশি পরিচিত। প্লাস হলো বিএনপির একটা বড় জায়গা সে হোল্ড করছে। এখন এটা আপনারাই আমাদের চেয়ে ভালো বুঝবেন, আপনাদের দল। এই জিনিসটা জনগণ, সাধারণ জনগণ কিভাবে নেবে এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনারা ডিসিশন নেবেন আপনাদের দলীয় ফোরামে। এখন প্রশ্ন হলো, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, বাংলাদেশের ইতিহাসে এত পাওয়ারফুল মানে ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত কেউ আসেনি। তারা আসলো ঠিকই, কিন্তু আমরা দেখলাম না যে পতিত সরকারের আমলে যারা দেশটাকে ছারখার করে দিছে সেই পরিমাণ লোক অ্যারেস্ট হতে। কারণটা কি? না, এখানে তো এই সরকারের তো এই ব্যর্থতাগুলি আছে। আপনাকে লক্ষ্য করেন, কারণ আপনি এখন দেখেন 10 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু এই সরকার করতে পারে নাই। যার জন্য আপনি দেখেন সারা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। পুলিশের প্রতি মানুষের এখনো কোনো আস্থা নাই, বা পুলিশও তার যে দায়িত্ব পালন করা দরকার সেটা তারা করতে পারছে না। এটা হলো বিগত সরকার যে এই প্রশাসনকে যে নগ্ন দলীয় স্বার্থে ব্যবহার করেছে, নিজেদের টিকে থাকার স্বার্থ ব্যবহার করেছে, তার একটি ট্রমা কিন্তু এখনো আপনার সমাজে রয়ে গেছে। যার জন্য একটা অবিশ্বাসের খেলা কিন্তু এখনো চলছে। জনগণ যেমন প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না, প্রশাসনও বিগত সরকারের আমলে তারা নানা সুযোগ সুবিধা নিয়েছে, তারাও কিন্তু সেই কাঙ্ক্ষিত ভূমিকাটা পালন করছে না। সেখানে এখানে একটা দ্বৈত ব্যর্থতা আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর পাশাপাশি আপনি যে জিনিসটা আমরা মনে করি যে আপনি একদিকে এই ইউনূস সরকার বলছে যে প্রশাসন শেখ হাসিনার সাজানো, তাইলে আপনি হয় 10 মাসও কেন আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না, তাদেরকে কেন সরিয়ে দিচ্ছেন না? বরং আমরা আরো পত্র পত্রিকায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যারা সুবিধা গ্রহণ করেছিলেন তাদের অনেককে নানা ক্ষেত্রে আপনি পদায়ন করছেন। সুতরাং একদিকে মুখে বলবেন শেখ হাসিনা প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, অন্যদিকে আপনি তাদের লোকজনকে পুনর্বাসন করে প্রশাসন চালাবেন। এই দ্বৈত নীতি মানে আমার এই সংকটটা সবচেয়ে বেশি তৈরি করেছে বলে আমরা মনে করি। আমাদের তো ধরেন একটা চিন্তা ভাবনা ছিল, আমরা যারা এই বাইরে থেকে দেখি, আমরা আসলে তো কোনো দল করি না, যে এই সরকার এসে ধরেন আমরা ভাবলাম যে 1 থেকে 10 পর্যন্ত প্রশাসনে পতিত সরকারের লোকজন বসিয়ে রেখেছে। আপনি এসে প্রথম 2টাকে ফেলে দিতেন, বাকি 8টা তো অটোমেটিকই সোজা হয়ে যেত।